করছি মরিনাং পাস এক্সপিডিশন 2005। আর 5টা ট্রেকিং এক্সপিডিশনের মতন 2005-এ মরিরাং গিরিবর্ত অতিক্রম করে রূপা উপত্যকায় যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। কিন্তু এই ক্যাপশনের ওপরে লেখা এ পেয়ার অফ অ্যাক্সিডেন্ট। অভিযানটি প্রায় যখন মধ্যগগনে, সেই পাশে ওঠার দিন এবং তার পরের দিন পরপর দুদিনে দুটি পৃথক অ্যাক্সিডেন্ট ঘটে যায় এই অভিযানে, যার ফলশ্রুতিতে ওই অভিযানের সদস্যরা পরবর্তী 4-5 দিন দুর্বিষহ যন্ত্রণা ভোগ করেছিল। আজকের এই অভিযানের বর্ণনার সঙ্গে সেই দুর্ঘটনায় যারা পড়েছিল তাদের কি ভূমিকা ছিল, বা লিডার হিসেবে আমি কি ভূমিকা পালন করেছি, সব মিলিয়ে একটা স্লাইড শো আপনাদের কাছে আমরা উপস্থাপনা করছি। প্রোগ্রামটি ছিল আমার ক্লাব আমতলা অন্বেষণের। শুরুতেই এই মনিরাং পাস সম্বন্ধে একটা আইডিয়া আমাকে দিতে হবে। অ্যাকচুয়ালি এই মনিরাং গিরিবর্ত আমাদের কাছে অনেকের কাছে পরিচিত। হিমাচলের শ্রীকণ্ঠ গিরিশিরার উপর তৃতীয় বৃহত্তম শিখর হচ্ছে এই মনিরাং মেন শিখর, আর তার পাশে মনিরাং সাউথ। এই দুটোর মাঝখানে 550 মিটার উচ্চতার মনিরাং গিরিবর্ত বা রূপা জোত আদতে একটি অতীতের সেই হিন্দুস্তান টিবেট রোডের যে সংযোগকারী অংশ। শ্রীকণ্ঠগিরি শিরার অত্যঙ্গ শিখর রাজি, অতীতের রাজ্য বর্তমানে দুইটি পৃথক জেলার সেই স্পিতি এবং কিন্নরের বিভেদ প্রাচীর, দুটোর মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে। অতীতের খুব জাঁকজমাট হিন্দুস্তান টিবেট রোড, যে পথ দিয়ে বিদেশি সওদাগররা স্পিতি নদীর তীরে কাজায় পৌঁছে যেতেন, তারপরে আর তারা এগোতে পারবেন না, কারণ সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই শ্রীকণ্ঠ গিরিশিরা। হয় তাদেরকে এই গিরিশিরা অতিক্রম করতে হবে, অন্যথায় ঘুর পথে সেই স্পিতি নদীর গতিপথে দীর্ঘ পথ অতিক্রম করে তাদেরকে পৌঁছে যেতে হবে সেই বাণিজ্য স্থল বুসাহারের রাজধানী রামপুর। আমার এই ম্যাপে লাল রেখাটি শ্রীকণ্ঠ গিরিশিরা, যেটি ধৌলাদার গিরিশিরার অংশ, আর এই লাইনটি স্পিতি নদীর ধার দিয়ে হিন্দুস্তান টিবেট রোড। কাজাতে আসার পর হয় তাদের এই গিরিশিরা টপকাতে হতো সওদাগরদের, আর না হলে ঘুর পথে প্রচুর পথ অতিক্রম করে পৌঁছাতে হতো রামপুরের সেই মেলায়। কি করতেন সওদাগররা? তার উত্তরের জন্য আমি আমার কল্পনার তীর ছুটিয়ে দিলাম অতীতে। অতীতে বুসাহারের রাজা ছিলেন খেত সিং। সেই সময় রামপুরে কার্তিক মাসের শীতের হিমেল হাওয়ায় বসত জমজমাট মেলা, সেই কার্তিকের হিমেল আমেজের লাভি মেলা প্রচন্ড জমজমাট ছিল। সেখানে আজ আবির্ভাব হতো দেশ বিদেশের সওদাগররা। এই আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে অসম্ভব সুন্দর সুন্দরী সেই কিন্নর কিন্নরীরা বিভিন্ন নাচ এবং গানের মাধ্যমে যেমন মেলাকে জমিয়ে রাখতেন, তেমনি তাদের বাণিজ্য প্রসারও দেশ বিদেশে ছড়িয়ে পড়ত। হিন্দুস্তান তখন দাপিয়ে বেড়াচ্ছিল তৈমুল্লঙ্গের বংশধর, পুরো হিন্দুস্তানি তাদের কবলে। কিন্তু তাদের মধ্যে
হিন্দু রাজত্ব বুশার স্বমহিমায় বিরাজ করছিল। সে তার রাজধানী রামপুরে ডেকে আনছিল আন্তর্জাতিক সওদাগরদের। এই সওদাগরদের মধ্যে কে নেই? চীন, তাতার, ইয়ারখন্ড, লাদাখ, চীন, লাদাখ, চীন, কাশ্মীর, বিভিন্ন বাইরের দেশ এবং দেশের রাজারা, সওদাগররা তাদের মালের পসরা ইয়াকের পিঠে চাপিয়ে দিয়ে অতিক্রম করতেন সেই ধুধু করা মরু রাজত্ব কিংবা দুর্গম গিরিশিরা। দুর্গম গিরিশিরা অতিক্রম করে পৌঁছে যেত স্পিতি নদীর তীরে কাজায়। আর তারা এগোতে পারবেন না, সামনে আছে সেই শ্রীখণ্ড গিরিশিরা। এই গিরিশিরার মধ্যে খোঁজ পড়ল সংক্ষিপ্ত পথে। এগিয়ে এলো মেষপালকরা, তারা বিভিন্ন পথে যায়। তারা দেখিয়ে দিল সেই শ্রীখণ্ড গিরিশিরার উপর একাধিক গিরিবর্ত, ভাবা পাস, লাটসাউই, মনিরাং পাস বা রূপাজোত, গুনসারুংলা। তবে ঘর ফেরতা সেই তাতার সীমান্তে যাওয়ার জন্য ব্যবসায়ীদের বেশি পছন্দ ছিল রূপাগিরিবর্ত বা মনিরাংজোত, কারণ এটি সর্বাপেক্ষায় সংক্ষিপ্ত এবং সহজতর পথ। এর মধ্যে কেটে গেছে অনেক দিন। স্বাধীনতা লাভের পর 1962 সালে তৈরি হয়েছে হিন্দুস্তান টিবেট রোড। শুরু হয়েছে গাড়ির আনাগোনা। একই সঙ্গে তিব্বত বর্ডার বন্ধ হয়ে গেছে। এই গিরিশিরাগুলির সওদাগরদের যাতায়াত পুরো বন্ধ। গিরিপথগুলি চলে গেছে ইতিহাসের পাতায়। অতএব রূপাজোত একটি আনকনভেনশনাল রুট আকর্ষণ করলো আমাকে। তার সঙ্গে এই মনিরাং শিখর, রূপাজোতের বাঁদিকে এই মনিরাং শিখর, প্রধান শিখরে শিখর আরোহণকারীরা আসেন। তারা স্পিতির উপকণ্ঠে মানেগ্রাম থেকে এই পথে উঠে যান শিখর আরোহণ করে, আবার সে পথেই কাজায় ফেরত আসে। অপরদিকে রূপাগ্রাম সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না। গুটি কয়েক, হাতে কণা গুটি কয়েক, যেমন 1973 সালে সামিটার, তারা কিন্তু এই পাশ অতিক্রম করে রূপা ভ্যালিতে প্রবেশ করেছিল। 1994-এ ইন্ডো ব্রিটিশ টিমের ক্রিস বর্ডিংটন, হরিশ কাপাটিয়া, এরা তাদের তথ্য লিখে গিয়েছিলেন হিমালয়ান জার্নালে 21 নম্বর ভলুমে, যেখানে দেখা যায় তারা কাজার দিক থেকে উঠেছিলেন, মানে মেন মনিরাং মেন পিকে, এবং সেখান থেকে আস্তে আস্তে নেমে গিয়েছিলেন সেই রূপাগ্রামে। এই গুটি কয়েক লেখার তথ্য ছাড়া কোনো গাইড কাউকেই পায়নি এই অভিযানের সম্পূর্ণ করার জন্য। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন নবাবগঞ্জ মাউন্টেন লাভার্স অ্যাসোসিয়েশন, ইচাপুর, তার পল্লবদা। উনি কিন্তু আমাকে পরিষ্কার বললেন, উনি কিন্তু আমাকে বললেন যে মানিগ্রাম থেকে তুমি ঘোড়া পাবে পাশ পর্যন্ত যাওয়ার, সঙ্গে একটি ছবিও তুলে দিয়েছিলেন। বাস্তবে কি এই ছবি কিন্তু আমাকে পাশ পর্যন্ত গাইড করেছিল। ওনার বক্তব্য ছিল সাপোনা লেক বা ড্রাই লেকের ওপর উঠলেই তুমি কিন্তু পরিষ্কার দেখতে পাবে সেই
হ্যাঁ, এই নালা ধরে মনিরাং পাশে পৌঁছানো যাবে। আমরা ওনাদের এই সাহায্য ম্যাপ এবং কন্ট্রোল নিয়ে বেরিয়ে পড়েছিলাম। 23শে সেপ্টেম্বর ইতিহাসের পাতায় চলে যাওয়া এক আনকনভেনশনাল টেক রুটকে বাস্তবে পরিণত করার জন্য আমতলা অন্বেষণের 7 সদস্য তপন পণ্ডিত, উষা পণ্ডিত, তিলক পাল, শঙ্কর মণ্ডল, পিন্টু জানা, স্নেহাশিস বিশ্বাস এবং মোহনলাল সাউ। আমরা চেপে পড়েছিলাম কালকা মেলে। সঙ্গে ছিল উত্তরকাশীর হরদেব সিং পানোয়ার আর মানালির ঋষিদেব ঠাকুরের দলবল। আমরা 5 তারিখ ভোর রাতে পৌঁছে গিয়েছিলাম চণ্ডীগড় বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে পড়ি। ওই দিনই দুপুরের আগে পৌঁছে যাই মানালি। অল্প কিছু রেশন সংগ্রহ, সঙ্গে স্থানীয় দর্শনীয় স্থানগুলো দেখে নেয়া। এবারের আমাদের হ্যাপ ঋষিদেব ঠাকুর, যে আমার পূর্ব পরিচিত, আমার আগে সোলাং পাশে গিয়েছিল। তার আর একটা পরিচয় আছে, মানালির ওই সময়ের প্রখ্যাত হ্যাপ আলমচাঁদ ঠাকুরের ছোট ভাই। আমরা পালচেনে তার বাড়িতে যাব। देखो पूरा बागान मेरा है, पूरा बागान हमारा है। हम खरीद বাড়িতে আমরা যাব। সেখানে আপেল বাগান সদস্যরা মিষ্টি করছে। कहाँ से आया मैं हूँ तो रेडी मुझे तो तला दे तला এই যে বাচ্চাদের দল, তারা আমরা করেছিলাম। এটা কিন্তু 2005, আজ থেকে 15 বছর আগে। এরা সবাই পূর্ণবয়স্ক, প্রাপ্তবয়স্ক। এই ছোট্ট ভিডিও ক্লিপটি আমি যখন ফেসবুকে পোস্ট করি, এদের মধ্যে অনেকেই আকর্ষিত হয়। আমাকে একথা বারবার থ্যাঙ্কস জানাচ্ছে যে তাদের শিশু বয়সের এই ছবি আমি যে সংরক্ষণ করে রেখেছি, এটাকে আমি দেখাতে পেরেছি। এই জন্য তারা প্রত্যেকে খুবই আনন্দিত হয়েছে। আমরা একটু দেখে নিই। এখানেই সেই ক্লিপসের কয়েকটি ছবি দিয়েছি। পরের দিন এটা ঋষির ওয়াইফ এবং ওর বাচ্চা। এই বাচ্চা এই মুহূর্তে MBA পড়ছে। পরের দিন 6 সেপ্টেম্বর খুব ভোরে মানালির সেই রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রথম গাড়িতে আমরা চেপে পড়েছি। আমরা যাব কাজায়। একদম ভোরে মারিতে চায়ের ব্রেক। উঠে এসেছিলাম রোটাং পাস, দল ধরে গাড়ি আটকেছে। নিচে গ্রাম ফুতে নেবে আর এক প্রস্ত চা। শত্রু হয়ে গাড়ি ছুটে চলেছে সেই কঞ্জুমলার দিকে। কঞ্জুমলার ঠিক আগে বাতাল। এই বাতালে এ পথের সব গাড়ি লাঞ্চ ব্রেক করে রাস্তার ধারে পলিথিনের নিচে সেই 5 স্টার হোটেল, যেখানে চাউল আর রাজমা। লাঞ্চ সেরে আবার উঠে পড়ি গাড়িতে। এক সময় এসে গিয়েছিলাম 15,500 ফুট উচ্চতার কঞ্জুমলা, যেটা স্পিতির প্রবেশদ্বার। লোসার কিয়াটো হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম কাজা। পরের দিন খুব সকালে 7 সেপ্টেম্বর আমরা আশপাশটা একটু দেখে নিতে চাইছি। সামনে দেখতে পাচ্ছি একটি আদর্শ স্পিতিয়ান বাড়ির ছাপ। ছাদগুলো ফ্ল্যাট,
কাঠের পাটাতন, উপরে স্লেট পাথর, তার উপর মাটি। ভেবে দেখুন, বৃষ্টি হলে কিন্তু মাটি গলে ঘরে পড়বে না, তেমন তো হওয়ার রাস্তা নেই। বৃষ্টি এখানে হয়ই না, যেটুকু হয় সেটুকু বড়। আমরা পৌঁছে গিয়েছিলাম 1 কিলোমিটার দূরে সেই কাজার নবনির্মিত সার্কিট হাউস। এর মধ্যে সদস্য গজা বা পিন্টু জানা, হরদেও তারা এগরোল তৈরি করছে। আমরা এগরোলের প্রাতরাশ সেরে সদস্যরা একটা গাড়ি নিয়ে চলে যাব কি গুম্ফা দেখতে, আর অন্য সাথীরা আমাদের সঙ্গে লাঞ্চ করবে। আমরা কি গুম্ফা থেকে ফিরে এলে ওই গাড়ি নিয়ে আবার পৌঁছে যাব সেই আজকের ট্রেক পথের শুরু, যেখানে সেই মানিগ্রাম। এটা কিবের স্পিতির ঠিক পাশের অংশ। এসে কাজায় লাঞ্চ সেরে দুটো গাড়িতে মালপত্র চাপানো হচ্ছে 22 নম্বর জাতীয় সড়ক ধরে, যেটি রেকর্ড পেয়ে গেছে। একটি গাড়ি পোটারদের এবং মালপত্র নিয়ে সিজলিংয়ে আমাদের জন্য অপেক্ষা করবে, আর আরেকটি গাড়ি আমাদেরকে নিয়ে বামে উঠবো সেই লালুনের পথ, যাব ডাঙ্কার গুম্ফা দেখতে। দূরে দেখা যাচ্ছে আমাদের অভিষ্ট মনিরাং গিরিশিরা। ডাঙ্কার গুম্ফা, মনিরাং মেন আর সাউথ পিক। এই ডাঙ্কার গুপ্তর একটা ইতিহাস আছে। অতীতে পুরো স্পিতি উপত্যকাকে শাসন করত। বহির্শত্রু স্পিতিকে আক্রমণ করলে সেই খবর এই উচ্চতম অংশে অগ্নি প্রজ্বলিত করে আগুন জ্বালিয়ে নিশানা দূরে দূরে ছড়িয়ে দেওয়া যেত। ফলে বিভিন্ন উপত্যকার অধিবাসীরা অ্যালার্ট হয়ে তাদের ধন সম্পত্তি এখানে পৌঁছে যেত। অ্যাকচুয়ালি ডাঙ্কার শব্দের অর্থ এটাই। আমরা ডাঙ্কার থেকে পৌঁছে গেছি যে সিজলিং পয়েন্ট, স্পিতি নদী। এই ব্রিজে আমরা জাতীয় সড়ক ছেড়ে মানিগ্রামের দিকে অগ্রসর হব। আসুন ম্যাপটা একটু দেখে নিই। স্পিতি ক্রস করে আমরা মানিগ্রামে গাড়ি পথের শেষ। তারপর নালা ধরে আমরা এগিয়ে যাব ওয়াঞ্চু নালা। ওয়াঞ্চু নালা ধরে আমরা এই শুকনো লেক সাপনা, তারপরে মনিরাং গিরিবর্ত, রাংকলি, পামাচিং, সুন্দর, পাঙ্কিত হয়ে রূপাগ্রাম। আমাদের গাড়ি এগিয়ে চলেছে মানিগ্রামের দিকে। এটা মনিরাং শিকড় এবং মানের উচ্চ মানের গ্রাম এটি। আমরা কিন্তু যাব লোয়ার মানেতে। এইখানে দেখতে পাচ্ছি আপার মানে, লোয়ার মানে। আমরা পৌঁছে গেছি। মাঝে কিন্তু মানে নালা, এই নালার জন্ম গুমসারুলার কাছ থেকে। সেই গুমসারুলার কাছ থেকে মানে নালা তৈরি হয়ে মিশেছে স্পিতি নদীতে। আপার মানে, লোয়ার মানে, সুন্দর ক্ষেত। আমরা পৌঁছে গিয়েছিলাম লোয়ার মানের প্রাথমিক স্কুল। প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করেছিলাম আমাদের রাত্রে থাকার জন্যে। উনি অনুমতি দিয়েছেন। অনুমতি নিয়ে আমরা গ্রাম ঘুরতে গিয়েছিলাম। সেখানে এক আশ্চর্য জিনিস দেখলাম, যার ছবি আপনাদেরকে আমি দেখাতে পারছি না। সুইস গভর্নমেন্টের টাকায় সোলার প্যানেলে কমপ্লিট সেন্ট্রালি এসি একটি ছাত্রাবাস তৈরি হচ্ছে। দুর্জয় শীতের সময় এই ছাত্ররা ওখানে পড়াশোনা করবে। শিক্ষক মহাশয় নাম রবিশঙ্কর, বিলাসপুরের ছাত্র, সার্ভিস কমিশন পাস করে এসছেন। উনি তার ছাত্রদেরকে বললেন, আজকের বিদ্যালয় শেষ, চেয়ার টেবিল তোমরা তুলে দাও। অতএব আমরা তাদের সেই পড়ার ঘরে আশ্রয় নিয়েছিলাম। ওই দিন রবিশঙ্করের ঘরে আমরা গিয়েছিলাম। উনি একটি ভাড়া ঘরে থাকেন নিচের গ্রামে। সুন্দর ঘর, জানলা দরজা সব বন্ধ। ঘরের ভেতরে সবসময় উনানে কাঠ জ্বলছে। ঘর বিশাল ঘর। সেখানেই উনি দুটি ভেড়াওয়ালাকে ডেকে এনেছেন আমাদের জন্য, আমাদের গাইড হয়ে যাবেন। না, ওনারা কেউ চাইলেন না, কারণ ওনারা বলছেন যে এই রূপাজোত আখেরে মনিরাং গিরিবর্ত, এদিকে বুগিয়ালে কোনো ঘাস নেই, ড্রাই, ও পথে যাওয়া যাবে না। ওরা যাবেন গুমসারুলা হয়ে, চাইলে আমরা ও পথেও যেতে পারি, কিন্তু আমরা তো মনিরাং গিরিবর্ত যাব। ফলে ওদেরকে আর নিলাম না,
পরের দিন খুব সকালে আমরা প্রস্তুত। আর গতকাল যে ছাত্ররা চলে গেছিলেন তারা আবার এসছেন। ইনি শিক্ষক রবিশঙ্কর, আর একজন শিক্ষক দূরে সেই ডাঙ্কার গুম্পার রক, আরো দূরে কামেলাং শিখর। সবাইকে বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে প্রথম দিনের ট্রেক শুরু করব। মাস্টারমশাই আমাদের বলে দিয়েছিলেন এটা খুব সোজা, কারণ স্থানীয় লোক, অনেক স্কুলের ছাত্র ওয়ান ডে আউটিং হিসেবে আমরা যে প্রথম দিনের অংশ, সেই প্রথম দিনের অংশ ড্রাই লেক বা শুকা লেকে যায়, আবার পিকনিক করে ফেরত আসে। আমরা কিন্তু পিছন ফিরে যখনই দেখছি সেই মানিগ্রামকে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা উঠে আসবো গিরিশিরায় উপর। এক আশ্চর্য জিনিস ওপর থেকে দেখলাম, একটা বাটি, তার কেন্দ্রেতে এক টুকরো জলাশয়, তাকে ঘিরেই পরিণত হয়েছে 4-5টা বাড়ি এবং তাদের ক্ষেত। দূর দিয়ে বয়ে যাচ্ছে 22 নম্বর জাতীয় সড়ক। আমরা যেখানে বসেছিলাম পিছনে পুরো আপার এবং লোয়ার মানিকে দেখা যাচ্ছিল। আমরা এসে পৌঁছলাম সেই শুকনো লেক বা সাপনা লেক, যার 100 মিটার উচ্চতা, প্রায় 1.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া, আর তার উপরে দেখা যাচ্ছে মনিরাং শিখর। এই সাপনা লেক জল পায় ওয়াঞ্চু নালা, যে এই গর্জের মধ্যে আছে। তবে জল বলে কিছু নেই, কমপ্লিট শুকনো, ফুটিক ফাটা প্রান্ত। এর বাম দিক দিয়ে অল্প একটু জল আছে, সেই জলের পাশেই কিন্তু আমরা তাঁবু খাটিয়েছিলাম। এখানেও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। তাঁবু কাটানোর প্রায় বেলা আছে, সবাই এদিক ওদিক ঘুরতে বেরিয়েছে, তাঁবুতে আছি আমি, উষা আর হরদেও। হঠাৎ আমি দেখি যে এই জলের রং কাদা গোলা হয়ে গেছে এবং জলের পরিমাণ বাড়ছে, আস্তে আস্তে লেয়ার উঠছে। হরদেওকে ডাকতে সে চেঁচামেচি আরম্ভ করছে, বলছে এখনই পুরোটা জল ভর্তি হয়ে যাবে। সে আমাদেরকে বলল যে ওপরে ওই পাঞ্চু নালার উপরে মনিরাং গিরিবর্তের অংশে জলনালায় কিন্তু বরফ গলেছে, সে বরফ গলা জল কাদা বয়ে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে আমাদের তাঁবু তুলে এনে গিরিশিরার কাছে আমরা নতুন করে স্থাপন করেছিলাম। পরের দিন আমাদের যাত্রা শুরু হবে সেই শুকা লেকের শেষ প্রান্ত গর্জের ওয়াঞ্চু নালার দিকে। এই গিরিশিরা ধরে আমরা পরের দিন 19 তারিখ উঠে এসেছিলাম গিরিশিরার ওপর। কমপ্লিট শুকনো ঠকঠকে প্রান্তর, এখানে ওখানে ইতি উতি পড়ে আছে ছোপ গাছ, বিচিত্র রঙের এই ছোপ, এবং দূরে দেখা যাচ্ছে মনিরাম শিখর অংশ। খানিক বিশ্রাম, আবার এগিয়ে চলা। বিশ্রামের ফাঁকে মনিরাংকে ভালো করে দেখানে, মনিরাং প্রধান আর নিজের এই গ্যাপ, এটি যেটা দেখছি এই রিজের দুদিকে দুটি ওয়াংচু নালা। এসে পৌঁছেছিলাম সেই দুটি প্রাথমিক ওয়াঞ্চু নালা, যখন প্রধান ওয়াঞ্চু নালা তৈরি করেছে তার সঙ্গমস্থল। পল্লবদা ইছাপুরে, উনি যে ছবি দিয়ে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই ওয়াঞ্চু নালার বাম দিকের নালা ধরে, ওনারা বাম দিকের নালার বাম গিরিশিয়ার ধরে মনিরাং শিখরে উঠেছিলেন। কিন্তু আমরা তো শিখরে যাব না, তাই বাম নালার ডান দিক এই গিরিশিরা ধরে আমরা এগিয়ে যাব। এই দুটি নালা কিন্তু তাদের জল বয়ে নেই, ওয়াঞ্চু নালাকে দান করছে। সেখানেই লাল খয়েরি বর্ণের ঝোপ, আরো কাছ থেকে দেখা সেই সঙ্গম। পরের দিন আমরা এই জলে পা ভিজিয়ে এই দেয়াল দিয়ে উঠে যাব। ম্যাপ দেখা শেষবারের মতন মানিগ্রাম থেকে উঠে এসেছি সেই সাপনা ড্রাই লেক, তারপরে এই ওয়াঞ্চু সংগ্রাম, এই সংগ্রাম থেকে বামের নালা ধরে মনিরাং গিরিবর্ত হয়ে রাঙ্কুলি পৌঁছে যাওয়া। উঠে যাচ্ছে সেই গিরিশিরার প্রান্তর। তবে বেশ কষ্ট হয়েছিল, খানিক খানিক রোপও লাগাতে হয়েছিল। পিছন ফিরে দেখা ফেলে আসা পথ ওয়াঞ্চু নালা। সবসময়ের সাথী মনিরাং শিখর আমাদের বামে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব মনিরাং সাউথ শিখরের দিকে। আজকের আমরা বেশ ক্যাম্প পৌঁছবো
সব যদি ঠিক থাকে, এখান থেকেই কাল আমরা পাশ অতিক্রম করে পৌঁছে যাব সেই কিন্নর উপত্যকায়। মনিরাং সাউথ শিখরের কিছু অংশ আমরা দেখে পাচ্ছি। এসে পৌঁছেছিলাম বেশকম অঞ্চল। এটি মনিরাং সাউথ শিখর। আমরা এই দুটি গর্জের ভেতর দিয়ে এগিয়ে গেলেই পাবো সেই মনিরাং গিরিবর্ত অংশ। এখানেই তাঁবু পড়েছিল, কিন্তু পরের দিন সকালে তুষারপাত শুরু, ফলে আমাদের বার হতে অনেক দেরি হবে। এই দেখছেন সেই তুষার গলে গেছে, পরে অবশ্য রোদ্দুর তুষার গলে যায়। আমরা ঠিক করি এখানে লাঞ্চ সেরে নেব, সেরে নিয়ে ঘন্টা দুয়েকের পথ আমরা পাশের কোলে গিয়ে আজ থাকবো। সেই চিন্তা করে প্রায় 12টার পর 21শে সেপ্টেম্বর 2005 আমরা যাত্রা শুরু করলাম। সামনে মনিরাং সাউথ শিখর, আর এই অংশটি উঠে গেছে মনিরাং প্রধান শিখরে। সেই গর্জের মধ্যে ঢুকতে আমরা দেখতে পেলাম সেই মনিরাং গিরিবর্ত ইউ আকৃতির। সে কাঁধে নিয়ে ঘুরছে বামের মনিরাং প্রধান শিখর, এবং ডান দিকে এই মনিরাং সাউথ শিখর। হিসেব বলছে মনিরাং প্রধান শিখরের উচ্চতা 6593 মিটার এবং সাউথ শিখরের উচ্চতা 5888 মিটার। আমরা কিন্তু আরেকটু এগোবো, এই পাথরের পরই আমরা শিবির স্থাপন করি। সে মতো আমরা শিবির স্থাপন করে দিই, কিন্তু শিবির ঘাটানোর পরপরই শুরু হয় অবিশ্রান্ত তুষারপাত। এর মধ্যে একটা দুঃখের খবর, আমাদের সদস্য মোহনলাল সাউ উচ্চতাজনিত সমস্যা আক্রান্ত। তার কোনো সমস্যাই নেই। পরের দিন খুব সকালে তাঁবুতে একটি বরফের টুকরো বলে মনে হচ্ছে, না আছে মাথার যন্ত্রণা, শ্বাসকষ্ট, গাবনি, কেমন যেন একটা অস্বস্তি, এবং কোনো মতেই সে এই তুষার প্রান্তরে পা রেখে খাড়া করে দাঁড়াতে পারছে না। ফলে আমরা ঠিক করি আমাদের যে মানালির সাথী ছিল তাদের মধ্যে দুজনকে ওর হাত ধরে এই মনিরাং গিরিবর্তের ডান দিকে সংক্ষিপ্ত উঠে যাবে, অবশিষ্ট সদস্য বাম দিক দিয়ে আস্তে আস্তে উঠে যাবে। পিছন ফেলে দেখা যে পথে আমরা উঠে এসেছিলাম সেটি এখন তুষার প্রান্ত। একেবারে আমরা পাশের কাছে, খুব সোজাই পাশ। আমার ধারণা ঘোড়া বোধহয় এই পাশে সদস্যরা উঠে যাচ্ছে। তাই তো সদাগররা, আমাদের বাম দিকের সদস্যরা, এটাকে তাদের পথ বলে বেছে নিয়েছিলেন। ঘড়িতে প্রায় 1টা। আমরা উঠে এসেছিলাম সেই 5550 মিটার উচ্চতার মনিরাং শিখরে। এই দেয়ালটি উঠে গেছে বামের মনিরাং প্রধান শিখরে, আর এদিকটি মনিরাং সাউথ শিখরে। একটা আনকনভেনশনাল ট্রেক পথ। সেই শিখরে পাশে যখন আমরা উঠছি, আমাদের কি উদ্দীপনা, পাশ জয়ের কি আনন্দ, কিন্তু সবাই মন জুড়ে আছে অসুস্থ মোহন। কারণ মোহনের অবস্থা ক্রমশ খারাপ হয়ে গেছে। ঠিক হয়েছে যে এখানেই সেই মোহনকে স্লিপিং ব্যাগে প্যাক করা হবে এবং 4 জনে তাকে কাঁধে করে নিয়ে নামবে। কোনোভাবে জোর করে মোহনকে দাঁড় করিয়ে রেখে আমরা ছবি তুলেছিলাম। তার পরপরই স্লিপিং ব্যাগ ম্যাট, তাকে মমি তৈরি করে খুব দ্রুত যত তাড়াতাড়ি পাওয়া যায় নিচে নামানোর চেষ্টা চলছে। 4 সদস্য মমি কাঁধে করে এগিয়ে যাচ্ছে। কিন্তু খুব বেশিক্ষণ আমাদের যেতে হয়নি, 2 ঘন্টার মধ্যেই আমাদের থেমে যেতে হয়। শুরু হয় অবিশ্রান্ত তুষারপাত। দিনের আলো কমে এসছে। ঠিক করেছি রাতের কয়েকটা ঘন্টা আমরা একে এই তাঁবুর মধ্যে বাঁচিয়ে রাখবো। আগামীকাল ভোর হওয়ার আগেই দ্রুত নেমে যাবো ওকে নিয়ে। পরের দিন সকাল তখনও হয়নি, ভোর 3টে থেকে আমরা ওকে ডাকি। সারা রাত্রি এই মনকে সুস্থ রাখার জন্যে তাকে ঘন ঘন গরম জল, হরলিক্স, তার গা গরম রাখার জন্যে ওর স্লিপিং ব্যাগে আমরা ঢুকে ওকে সুস্থ রাখার চেষ্টা করেছি।
কিন্তু ক্রমশই তার অবস্থার অবনতি। 3টে থেকে আমি দলকে ডাকি, ঠিক হয় মানালি ঋষি এবং দেবু জগৎ সিং হবে রেস্কিউ টিমের চার্জায়, আর বাকি 4জন মানালির লোক মোহনকে কাঁধে নেবে। আর আরেক সদস্য আমাদের সেই পিন্টু জানা এবং মানালির আর 2জন, তারা তাদের ড্রাই ফ্রুট, রেশন, স্টোভ, প্রেসার কুকার, রোপ এগুলো পথের জন্য নিয়ে যাবে। এই মমিকে কাঁধে করে ভোর 4টে নাগাদ অন্ধকারের মধ্যেই তারা ছুটে চলে নিচে। ওদেরকে যা বলেছিলাম যে ম্যাপ বলছে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু তুষারমুক্ত গ্রানপল্লিতে পৌঁছে যাবে, যার উচ্চতা 4424 মিটার। আরও 1-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে 3960 মিটার উচ্চাকাঙ্ক্ষী। তারা ক্রমশ চোখের আড়ালে বার হয়ে যায়, শুরু হয় তুমুল তুষারপাত। সারাদিনে আমাদের কাজ ছিল যে তুষার ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়া, কখনো বা ডিশ এনে তাঁবুকে তুষার মুক্ত রাখা। যে পোটাররা নেমে গেছে তাদের সেই তাঁবু পরিষ্কার করার লোক নেই, একসময় সেটা ভেঙে পড়ে। সারাদিনে একবার শুধুমাত্র খিচুড়ি, আর রাত্রিতে হরলিক্স আর বিস্কিট। পরের দিন তুষারপাত কমেছে, আলো দেখা যাচ্ছে। 14 তারিখ নামার প্রস্তুতি। ঠিক হয়েছে আমাদের লোক কম, মাত্র 2জন। আমরা মেম্বাররাও যে যতটা পারি মাল নেব, বাকি অবশিষ্ট মাল বস্তায় বেঁধে বড় পলিথিনে নিয়ে নেব। কারণ এই পলিথিন ধরে তুষার প্রান্তর দিয়ে আমরা টেনে টেনে সেই নিচে তত দূরে নিয়ে যাব যত দূর আছে তুষার প্রান্তর। তারপরে সে পড়ে থাকবে, গ্রাম থেকে যদি লোক পাই তাহলে নিয়ে যাবে, অন্যথায় এখানেই পড়ে থাকবে। এটা সেই চিন্তা করেই আমরা মালপত্র নিয়ে পলিথিন টানতে টানতে দ্রুত নেমে চলেছি। আমরা অনুসরণ করেছি হরিশ কাবাটিয়া বা স্বামীটাদের দেওয়ার তথ্য। তারা বলেছেন যে এই রূপা হিমবাহ মাঝখান দিকে একটি নালা আছে, সেই নালা ধরে আমরা দ্রুত নিচে নেমে যাচ্ছি। সেই পলিথিন বাঁধা আমাদের মালপত্র। আস্তে আস্তে আমরা শেষ মাথার দিকে এগিয়ে আছি। ক্রমশ তুষার দেয়াল খাড়া এতটাই বাড়ে যে গ্লিসেট করে নামতে থাকি। আমরা পৌঁছে গেছি, আমাদের মালপত্র পৌঁছে গেছে প্রায় তুষার প্রান্তরের শেষ। এরপরই কিন্তু সেই পাঙ্কি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এইখানে পৌঁছানোর প্রায় 1 ঘন্টা আগেই আমাদের সাথী স্নেহাশিস আর আরেকজন উত্তরকাশীর পোর্টার কিন্তু আমাদের ছেড়ে দ্রুত চলে এসেছিল। কারণ এই স্নেহাশিস তার বন্ধুকে খুব ভালোবাসতো, খুব ফিট, খুব দ্রুত নেমে যেতে পারত। আমি তাদের বারণ করিনি, কারণ পা ভিজে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, সে নেমে আসে। এখানে এসে দেখি কালো পাথরের কাছে দেখি ওই একটি পোটার বলবীর বসে আছে, নেই স্নেহাশিস। ওকে জিজ্ঞেস করলাম স্নেহাশিস কোথায়, সে বললো সে নিচে নেমে গেছে। আমরা এ ধরে যখন অগ্রসর হয়ে যাচ্ছি, আমরা অগ্রসর হতে পারলাম না। আমরা এইখানে ছিলাম। এই নালা ধরে এগিয়ে আসার পর দেখা যাচ্ছে এই তুষার প্রান্তরে হঠাৎ করে একটা খুব খরস্রোতা ঝর্ণার আকার ধারণ করেছে। প্রায় 20-30 ফুট নিচে 200 ফুট দূরে একটা আইস ব্রিজে সেটা শেষ হচ্ছে, যে জলধারা দিয়ে আমাদের পক্ষে নেমে যাওয়া সম্ভব নয়। হরদেও করলো কি, এই অংশ দিয়ে রক ক্লাইম্বিং করে এই দিকে যাওয়ার চেষ্টা করলো, বিফল হলো, যেতে পারলো না। আমরা তখন এইখান থেকে দেখছিলাম নিচে যে আমাদের আরেকজন সাথী, সেই স্নেহাশিস ঘুরে বেড়াচ্ছে। আমরা সবাই বারংবার চিৎকার করে বাঁশি বাজিয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম, বলছিলাম যে স্নেহাশিস তুমি কিভাবে ওখানে গেলে, আমাদেরকে সে পথ বলো, সে পথে আমি নেমে যাব। কিন্তু তীব্র ঝর্ণার আওয়াজ স্নেহাশিস কিছুই শুনতে পায়নি। সে ফেল ফেল করে আমাদের দিকে দেখছে, সম্ভবত আমাদেরকে দেখতে পায়নি। এদিকে হরদেও যাওয়ার কোনো পথ না পেয়ে আবার ফেরত আসে, এসে আমাকে বলে
আমরা যখন নামছিলাম এই কালো পথের কাছে, ওপরে সে কিন্তু কোনো পথরেখা দেখেছে। সে বলছে আমরা উঠে যাই সেই ওপরের অংশ, যেখান দিয়ে কিন্তু আবার হ্যাঁ এইখান দিয়েই আমরা কিন্তু যে পথে 1 ঘন্টায় নেমেছিলাম সেই পথে 1.5 ঘন্টায় উঠবো। ফেরত যাওয়ার সময় আবার নিচে স্নেহাশিসকে আমরা দেখতে পাই। স্নেহাশিসকে এই কথা বলার চেষ্টা করি যে তুমি ওখানে থাকো, আমরা গিয়ে তোমার সঙ্গে দেখা করবো। কিন্তু আমরা বুঝতে পারি ও আমাদের কথা শুনতে পাইনি। আমরা এই কালো পাথরের কাছে যখন আসি, সেই আসার পর 15 মিনিটে আমাদের কিন্তু এই জন্য আসতে সময় লাগে। আশ্চর্য হয়ে যাই যে সেখান থেকেই একটা তৈরি করা পথ, পরিষ্কার পাথর চটিয়ে তৈরি করা পথ নেমে আছে। এ পথের কথা কদিন আগে 1994-এ হরিশ কাবাডিয়ারাও কিন্তু দেয়নি। যাই হোক, সেই পথ ধরে আমরা এই পথে নেমে এসেছিলাম রাঙ্কলির প্রান্ত। এ পথে ঘড়িতে তখন 4টে। আমরা খুঁজতে লাগলাম স্নেহাশিসকে। একমাত্র আমাদের দলে স্নেহাশিস নেই। কোথায় স্নেহাশিস? এই 3টে জলনালা থেকে 3টি পার্শ্বগ্রাব রেখা তৈরি হয়েছে, যেটি এই রাঙ্কলি উপত্যকাকে পরিষ্কার 3টি ভাগে ভাগ করেছে। আমরা জনে জনে 3টি উপত্যকায় পৌঁছে যাই, খুঁজি কোথায় স্নেহাশিস। না, স্নেহাশিসকে আমরা কেউ দেখতে পেলাম না। অবশেষে পরিশ্রান্ত দিনের শেষে রাত্রি নেমে আসছে। সিদ্ধান্ত নিলাম একটি উচ্চ স্থানে আমরা শিবির স্থাপন করব। ঝোপ জোগাড় করে এনে আমরা সেখানে আগুন জ্বালিয়ে রাখব। কারণ দূরে কোথাও স্নেহাশিস যদি আমাদের অপেক্ষায় থেকে থাকে, সেই আগুন দেখিয়ে আমরা ফেরত আসবে। কিন্তু সারা রাত অধীর আগ্রহ নিয়ে জেগেছিলাম যে স্নেহাশিস কখন ফেরত আসবে আমাদেরকে। সম্পূর্ণ ব্যর্থ হল। সকালেও কিন্তু স্নেহাশিস ফেরত আসেনি। খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে স্নেহাশিসকে আমি উপর থেকে নিচের দিকে ঘুরতে দেখেছি, সে কোথায় গেল। জনে জনে সদস্যদের জিজ্ঞেস করি, তোরা কি স্নেহাশিসকে নিচে ঘুরতে দেখেছিলিস? প্রত্যেকের এক উত্তর থাকে, সবাই সেই স্নেহাশিসকে নিচে দেখেছি। তাহলে কি হয়? এক অজানা ভয়ের আতঙ্কে মন আমাকে আড়ষ্ট করতে নেই। অসুস্থ মোহনের টানে তার বন্ধু দ্রুত নামতে থাকে। সে কি ওই ঝর্ণার ধারায় নিজেকে হারিয়ে ফেলেছে? ওখানেই সে চিরতরে থেকে গেছে। 2 চোখ বেয়ে নেমে আসে জল। এটা কি ঘটলো? এই স্নেহাশিসের বাড়িতে গিয়ে আমি কি উত্তর দেব? কোথায় আছে স্নেহাশিস? জীবিত না মৃত? যদি মারা না যায়, জীবিত থাকে, সে কিভাবে একলা বাড়ি যাবে? তার কাছে কোনো রূপ নেই, কোনো খাবার নেই, কোনো অস্ত্র নেই। আছে শুধু 1 প্যাকেট বিস্কুট আর 50 গ্রাম মুড়ির একটি প্যাকেট। সে তো এ পথের কিচ্ছু জানে না। মাত্র 2 বছর আমার সঙ্গে ট্রেকিং করছে, গেছে দুমদারকান্দি আর এই মুড়িডাঙ্গি পথ। সে কিভাবে পথ চিনবে যে পথ আমি চিনি না? পরিশ্রান্ত আমি কোনো ডিসিশন নিতে পারছি না যে কি করা এখন উচিত। অবশেষে ঠিক হয়, আমাদের দল 2টি দলে ভাগ হবো। একটি দল গিরিশিরার ওপর দিয়ে সমস্ত অংশ খুঁজে নেবে, আর আরেকটি দল নিচে দিয়ে নেমে যাবে। সেভাবেই একটি দল, সেখানে উষা ছিল, তারা নিচে দিয়ে নেমে যাচ্ছে, নদীর করছে, আর আমি হরদেওকে নিয়ে ওপর দিকে এগিয়ে যাচ্ছি। এক সময় রূপানালায় আমরা আসি। দূরেই গিরিশিরায় লাল কিছু দেখতে পাই। সবাই বলছে হ্যাঁ ওটা নড়ছেও। ব্যাগ দিকে ক্যামেরা বার করলাম, টেলিলেন্স লাগলাম। আমি যা দেখছি ওটি একটি গাছের পাতা, কিন্তু মন চাইছে না। দলের সাথীদেরকে বললাম তোমরা এই বামের গিরিশিরার উপরে উঠে যাও। আমি আর হরদেও সরেজমিন তদন্ত করে উঠে আছি। কাছে গিয়ে দেখলাম দূর থেকে দেখাটাই ঠিক। অবশেষে আইস ব্রিজ ধরে গিরিশিরার উপরে উঠে আসি। এই গিরিশিরা ধরে যখন উপরে উঠে আসি, দেখি সাথীরা অলরেডি তাঁবু ফেলেছে। পরিশ্রান্ত তারা আর এগোতে চাইছে না। এখানেই তাঁবু ফেলে এগিয়ে আশপাশটা দেখে নেয়। ম্যাপ অনুসারে এর নাম পামেচান। এটা একটি চারণ ক্ষেত্র, উচ্চতা
3960 মিটার। আস্তে আস্তে নেমে আসে রাত্রি। পরের দিন 6 সেপ্টেম্বর, তখনও সম্পূর্ণভাবে ভোর হয়নি, হঠাৎ কানে এলো পাখির শীষ। একটা নয়, দুটো নয়, পরপর পাখির শীষের আওয়াজ। বুঝলাম এটা পাখি নয়, মানুষের শীষ দিচ্ছে। দ্রুত তাঁবুর চেন টেনে ছুটে চললাম সেই শীষ অনুসরণ করে। উঠে এসছে গিরিশিরা। দূর থেকে দেখতে পাচ্ছি 3 জন এগিয়ে আসছে। আমি আমার মাসিকে জোরে ফু দিলাম। একটা নয়, বারংবার সেই মাসির তীব্র আওয়াজ গিরিশিরায় প্রতিধ্বনিত, অনুরণিত হয়ে এক তীব্র আওয়াজ তৈরি করে। সেই আওয়াজের আকর্ষণে সেই 3 জন মানুষ ছুটে এসেছে আমাকে, গা ধরে ঝাঁকাচ্ছে, বলছে এটা তুমি কি করছো, কি হয়েছে তোমার? আমি বললাম সম্বিত ফিরে এসেছে। বললাম তোমরা কি আমার বোনকে দেখেছো? স্নেহশীষ কোথায় জানো কি? জানি না আমার সে ভাষা এ বুঝলো কিনা, তবে যে उत्तर दिल बीमारी वाला अभी ठीक है लेकिन दूसरे आदमी के तो हम लोग नहीं देखा। স্নেহাশিসকে তোমরা দেখোনি? রূপা গ্রামে যাওয়ার কটা পথ? এদের উত্তর একটাই, সে পথে সে তারা কাউকে দেখেনি। নিরাশ হয়ে এর নাম ছোট্টু পালজার, রূপা গ্রাম থেকে এসছে আমাদের মালপত্র নিয়ে যাওয়ার জন্য। ওকে নিয়ে গেলাম হরদেবের কাছে। সকালে চা তৈরি হয়েছে, সেই প্রাতরাশ রুটি আর চা ওই রূপা গ্রামের কজনকে দেওয়া হলো। এবং সেই চা পানের সময় বলতে থাকি, ওকে জিজ্ঞেস করলাম যে তোমাদেরকে কে বলে এলো, কিভাবে তোমরা এখানে এলে? সেই ছোটু পালজার আমাকে তার গল্প আরম্ভ করল। অসুস্থ বোনকে নিয়ে তারা যখন পাঙ্কিতে একটা ভেড়াওয়ালার ঝুপড়িতে যায়, সেখানে ওই যে মোহন সে খানিকটা সুস্থতা বোধ করেছিল। এই সেই গদ্দি শের সিং সে তাকে ওখানে রেখে তাদেরকে অন্য সাথীদেরকে রেখে দিয়েছে, খাওয়া দাওয়া দিচ্ছে। আর ঋষিকের আর একজনকে পাঠিয়েছিল নিচের রূপা গ্রামে থেম্বা ভাবির কাছে। বলে দিয়েছিল যে এদের দলের লোক মালপত্র ছেড়ে আসছে রূপা পাশের কাছে, লোক দেখে দাও যে সেখান থেকে মাল বয়ে আনবে। ভোর রাতে এই ছোটু পালজাররা বেরিয়েছিল 3 জন। তারা এসে এই শের সিং এর সঙ্গে দেখা করে তখন দেখে ঘরের মধ্যে আগুনের পাশে অসুস্থ সেই বেমারিওয়ালা মোহন গল্প করছে, বেশ সুস্থ। পাশ থেকে আরেক বাঙালি তাকে সেই কিভাবে ওকে নিয়ে এলো তার গল্প শুরু করলো। আসুন ছোটু পালজারের শোনা সেই মনের গল্প আপনাদেরকে আমি শোনাই। এই সেই শেরু বা শের সিং এই কিন্তু মনকে আশ্রয় দেয়। গজা বা পিন্টু জানা বলছে সেই রেস্কিউ টিম 13 তারিখ এই মমি করা মোহনকে নিয়ে যখন বেরোয় দ্রুত পদে, খুব জোরে 4 জন, কখনো গ্লিসেট করে এই তুষার প্রান্তর ধরে নামতে শুরু করে। গজা এবং তার সঙ্গের যে 2 মানালির লোক তারা পেরেই উঠছিল না ওদের সঙ্গে। 1.5 ঘন্টার মধ্যে সেই তুষার মুক্ত প্রান্তরে এসে পড়ে। কিন্তু এখানে সমস্যা, এটা তৈরি হয়েছে তীব্র খরস্রোতা ঝর্ণা, ওই মমি কাঁধে করে নামা যাবে না। ফলে ঠিক হয় 3 পয়েন্ট র্যাপেল ডাউন করে তো মমিকে নামানো হবে। এখানে 3টে রোপ আর নিচে একটি বিলের রোপ নিয়ে চলে যাবে এদের দলে একজন। এতেই বিপত্তি বাদে। 3 পয়েন্ট র্যাপলিং এ 1টি পয়েন্ট পাথরে আটকানো হয়েছিল, আর জগৎ সিং বা দেবু নিচে রোপ নিয়ে এসেছিল ওকে টেনে নেবে বলে। যখন আস্তে আস্তে নামাচ্ছিল সেই সময়ে একটি পাথর খুলে যায়, ফলে আস্তে আস্তে মোহনের মমি কিন্তু জলে পড়তে থাকে। দেবদূতের মতন দেবু ছুটে গিয়ে জল থেকে ছেঁকে তোলে মোহনের মমি, নিয়ে আসা সেই পাথরের অংশ। সেখানে তার মমিকে খোলা হয়, খুলে দেখা যায় না স্লিপিং ব্যাগ ফুঁড়ে সেখানে কিন্তু কোনো
জল প্রবেশ করেনি। তারপরে স্টোভ জেলে আগুন করে তাকে সেঁকা হয়, তৈরি হয় হরলিক্স চা, মুড়ি। এই খাওয়ার পর আবার যাত্রা শুরু হবে। যখন নতুন করে স্লিপিং ব্যাগ আর ম্যাটে মোহনকে মমি করতে যাবে, তখন বলছে, না না, আমাকে আর মমি করো না, তোমরা আমার হাত ধরো, আমি যেতে পারবো। সবাই খুব আনন্দিত, কারণ সামান্য নিচে নামাতেই মন সুস্থ হয়ে গেছে। স্লিপিং ম্যাট ব্যাগে ঢুকিয়ে মোহনের কোমরে দড়ি বেঁধে তারা আস্তে আস্তে নালা ধরে, পথ তো জানে না, নদী ধরে এগিয়ে চলে। এক সময় এই রূপা নালার তীরেই তারা রাত্রি কাটায়। সেই রাতে কিন্তু মোহন হরলিক্স আর দুটো হাতে করে রুটি খেয়েছিল, তার মানে ছিল খুব বেশ সুস্থ। এটা দিয়ে যখন উঠবে, তারা প্রবেশ করেছিল এক পাইনের জঙ্গলে। এক পাইনের জঙ্গলে, যে জঙ্গলে বড় বড় পাইন গাছ, এবং তার মধ্যে পাইন গাছ কেটে স্লেট পাথর লাগিয়ে বড় বিশাল বড় প্রান্তর একটা ভেড়া লতির ঝুপড়ি। সেখানে টাটকা আগুনের চিহ্ন। সেই প্রান্তর ত্যাগ করে তারা এসেছিল, সেই প্রান্তরে একটা দিকে একটি নালা, সেখানে গাছ ফেলে অপর পারে যেতে হবে। পরে জেনেছিল, আমরা জানি এটির নাম রাখানতামি নালা, এবং এখান থেকে তীব্র তীব্র খাড়া ১,৫০০ ফুট উপরে উঠতে হবে। মনকে আস্তে আস্তে ধরে নিয়ে সেই খাড়া দেয়াল অতিক্রম করে তুলে নিয়ে তারপরে ছবি আমাদের আর নেই। প্রায় সন্ধ্যের দিকে এসে পৌঁছেছিল সেই পাঙ্কিতে শেরুর ডেরা। শেরু তাকে নিয়ে খাওয়া দাওয়া করে সুস্থ করে রাখে। এই গল্প যখন শেষ, আমরা সেই ছোট পালজারকে বললাম, তোমরা চলে যাও, কালো পাথরের কাছে আমাদের যে মাল নিয়ে এসো, আমরা এগিয়ে চলি। আমি আমার বিমারিওয়ালা মোহনকে ফেরত পেয়েছি, কিন্তু স্নেহাশিস কোথায়? সারা মন আচ্ছন্ন করে আছে। এক গ্লাস স্নেহাশিস এ পথে কিভাবে সে যাবে? পথে অনুসন্ধান করতে করতে এগিয়ে চলা, একেবারে তৈরি করা পথ, যেতে কোনো অসুবিধেই নেই। ঘন্টা দুয়েক পর নদীর কাছ থেকে যখন আসি, তার বাঁদিকে আমরা পাহাড়ের গায়ে অনেক দূরে একটা গুম্ফা দেখতে পাই। ছুটে যাই এই গুম্ফা। এই গুম্ফায় স্নেহাশিসের কোনো চিহ্ন আছে কিনা। খুবই বড় একটি ওভারহ্যাং, তার তলায় যে গুম্ফা করা আছে, ভেড়াওয়ালাদের যে আস্তানা আছে, ১,৫০০ ভেড়াওয়ালা নিঃসন্দেহের মধ্যে প্রবেশ করবে। দুটি কম্পার্টমেন্ট, ভেড়াদের এবং মানুষদের। না, এখানে শুধু স্নেহাশিস কেন নয়, ওতে ১ বছরে কেউ এসেছিল কিনা তার চিহ্ন নেই। ওই গুহা ছেড়ে আমরা চলে আসি প্রধান পথে। কিছুক্ষণ আসার পর নিচে একটি অংশ দেখি, ছবিতে পজিটিভলি আপনারা বুঝতে পারছেন না, এটি হ্যান্ডিক্যাম থেকে আমার মুভি থেকে আমার স্ন্যাপস নেওয়া। একটা মন্দির আকৃতি পতাকা উঠছে, পাথর সাজানো। আমাদের ধারণা ছিল এটি একটি মন্দির। এখানে গেলে নিশ্চয়ই লোক দেখতে পাবো, যারা হয় স্নেহাশিস আছে, নাহলে স্নেহাশিসের কোনো উৎসব দিতে পারবে। বিফল। এটা আসলে একটি চৈত্যেন, পাথর সাজিয়ে তিব্বতীরা তৈরি করেছে। আমরা এই চৈত্যেন অতিক্রম করে নদীর গর্জে নেমে যাই। নদীর গর্জ অতিক্রম করে আমরা কিন্তু সেই মন রেস্কিউ টিমের কথিত বড় ভ্যালিতে প্রবেশ করি। বড় বড় পাইন গাছ, সেই পাইন গাছের ধারে পাইন গাছ এবং স্লেট পাথরে সেই ভেড়াওয়ালাদের ঝুপড়ি। 5টা দলে ভাগ হয়ে এই ভ্যালিটাকে আমরা পর্যবেক্ষণ করতে থাকি। হঠাৎ দূর থেকে শঙ্করের চিৎকার, তপন দাস, স্নেহাশিস, স্নেহাশিস। অসীম আগ্রহে ছুটে যাই। না, স্নেহাশিস নেই এখানে। একটা পাথর, সেই পাথরে, পাথর দিয়েই লেখা বাংলাদেশ স্নেহাশিস। স্নেহাশিসকে দেখতে না পেলেও মনে ক্ষীণ আশা, এখনো পর্যন্ত স্নেহাশিস জীবিত আছে। সেই উপত্যকার শেষ প্রান্তে আমরা এসে পৌঁছাই। দেখতে পাই একটি জলনালা, রাখা নালা,
বা রাখালগাং নালা, এটির জন্ম মনিরাম ওই যে পিকের শিকড় সেখানে। আমরা এখানে আজ থাকবো কারণ যে ছোট্টু পালজাররা আমাদের মাল আনতে গেছে, ওদেরকে নিয়ে উঠবো। আর এর উপরের একটি ব্রিজ, সেই ব্রিজের কাঠ যে ছিল সে কাঠ গাছ উড়ে গেছে, ফলে আমরা যেতেও পারবো না। ছোটু পালজার এসেছিল, শুরু হয়েছিল তীব্র বর্ষা, আর একটা দিন আমাদের এখানে থেকে যেতে হয় বর্ষার জন্য। খাবার কিছু নেই, চাল ছিল, ভাত তৈরি হয়েছে, তেলও নেই, পাঁপড় পোড়ানো হচ্ছে, আর গুঁড়ো হলদু আর নুন দিয়ে ভাত, এই আমাদের ডিনার। সঙ্গী সাথীরা গাছ কাটছে, সেই রাখালগাং নালার উপর তৈরি হচ্ছে ব্রিজ। এই শিখরের ব্রিজের ওপরে কিন্তু পথ করছিল একটি চৈতন্যের পতাকা। পরের দিন আমরা যাত্রা করি সেই ব্রিজ ধরে তীব্র খাড়া 1,500 ফিটের ব্রিজ। দুঃখজনকভাবে এই অংশের কোনো ছবি নেই, অতএব কাল্পনিক কিছু কথা যেটা আমরা বাস্তবে দেখেছিলাম সেই আপনাদেরকে বর্ণনা করব। ব্রিজের ওপরে উঠে আসি, চোখের সামনে এই ব্রিজ থেকে যেটা দেখি, দিগন্ত বিস্তৃত সবুজ একটি প্রাতি, যেটা অতিক্রম করতে গেলে অন্তত 5 থেকে 7 কিলোমিটার আমাদের যেতে হবে। শস্য শ্যামলা, শস্য বলবো না, সবুজ প্রান্তর। এটার অপর দিকে বেরিয়ে আছে পাঙ্কি। ম্যাপ বলছে এটি রূপানালার উৎসমুখের উবরি রূপা উপত্যকা বা গাঙ্গুইল উপত্যকা। আমরা এই রিজ অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম সেই 5-6 কিলোমিটারের অপরের দিকে পাঙ্কিতে। এই পাঙ্কিতে সেই ঝুপড়ি, আর সেখানে দাঁড়িয়ে আমাদের ঋষি, সঙ্গে মিলিটারি পোশাক পরা, তামাটে রং, শক্ত সমর্থ, মুখে একটি আনন্দ বা চরম তৃপ্তির হাসি আমি দেখতে পাচ্ছি। ছুটে গেলাম ঋষির কাছে। ঋষি, স্নেহাশিসের কি খবর? স্নেহাশিসকে পেয়েছ? উত্তর ঋষি দেয়নি। এই শের সিং বা শেরু ছুটে এলো আমার কাছে, বলল, সাহেব, ওই নদীর গর্জ থেকে এক অসুস্থ ব্যক্তিকে আমি তুলে আনি, তাকে সুস্থ করে আমি নিচে গ্রামে পাঠিয়ে দিয়েছি। জড়িয়ে ধরলাম স্নেহাশিসকে, শেরুকে। এক অবশ্যম্ভাব বিপদ, বিমারিওয়ালা আর হারিয়ে যাওয়া সেই স্নেহাশিস যে মৃত্যুমুখে পতিত হয়েছিল, তাদের পরম মমতায় তুলে নিয়ে এসে এই শেরু বা শের সিং সুস্থ করে নিচে পাঠিয়ে দিয়েছে। তার সঙ্গে পরম আদরে সমস্ত টিমকে সে নানা রকম খাওয়ায় ভূষিত করেছে। এর মাঝে সে ভোটারদের জন্য ভাত করেছিল, আমাদের সদস্যদের ঢেকে নিয়ে গেল। আমাদের কিন্তু সে একটু লামঠু, মানে পেতলের আসবাবপত্রের ভেতর থেকে গরম পরোটা আর শাকের সবজি এগিয়ে দিল। আমি সেদিনকে বললাম যে, তুমি এখানে পরোটা করলে কখন? সে বলল, সাহেব, গাঁও সে ভেজা, গ্রাম থেকে ভাবি পাঠিয়ে দিয়েছে। এ প্রশ্নের দেখলাম শের সিং একটা কিরকম যেন হয়ে গেল, মাথা নিচু করে আর কোনো উত্তর দিল না। আমি ওকে বিব্রত না করে প্রশ্ন পাল্টালাম। পাতে একটা চুবড়িতে, ঝুড়িতে অনেক আপেল। বললাম, এই ঘাসের প্রান্তরে তুমি আপেল কোথা থেকে পেয়েছো? বলে একটা আপেল তুলে নি। আবার সেই উত্তর, গাঁও সে ভেজা হয় মেহমানকে লিখে। বুঝতে বাকি রইল না, রূপা গ্রামের সেই থেম্বা ভাবি যে আমাদেরকে মালপত্র আনার জন্য লোক পাঠিয়েছিল, সেই কিন্তু আমাদের এই করেছে। এর মাঝে শেরু আমাদের বলতে থাকে যে কিভাবে সে স্নেহাশিসকে খুঁজে পেয়েছে, আর স্নেহাশিস মুখে শোনা তার পথের গল্প। শেরু বলছে, কয়েকদিন আগে এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে একটা দল আমার কাছে এসেছিল।
তাদের মধ্যে একজন বলল যে তাদের গ্রামের কয়েকজন লোকও দরকার যে তোমাদের মাল আনবে। আমি সেই ঋষিকে নিচে গ্রামে পাঠিয়েছিলাম আর অসুস্থ হয়ে এখানে রেখে সুস্থ করেছিলাম। পরের দিন গ্রাম থেকে 3 জন লোক এসে ভোরে আমার সঙ্গে দেখা করে আমাদের কাছে মাল আনতে যায়। তারপরে সকালের দিকে সেই অসুস্থ যারা ছিল তারা সুস্থ হয়, পুরো দলকে নিচে পাঠায়। নিচের পাঠানোর আগে সে তার 2টো কুকুরকে অসুস্থ মোহনকে দেখায়, দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে এমন কাউকে দেখালে তুমি চিৎকার করবে। জানি না এরা বুঝতে পেরেছিল কিনা। এই বলার পর সে অসুস্থ দল নিচে গ্রামে নেমে যায়। আর শেরু সে গিরিশিরার ওপরে ঘুরে দেখতে থাকে, কোথাও কোনো সন্ধান পাই। ছেড়ে দিয়েছে ভেড়ার দল চারণে চলে গেছে, না কোথাও কাউকে দেখতে পায়নি। হঠাৎ দুপুরের দিকে এই কুকুরগুলোর একটা ঝাঁঝা করে ডাক। সে তখন তাঁবুর মধ্যে ছিল, তাঁবুর বাইরে বেরিয়ে আসে, খেয়াল করে নিচের গর্ত থেকে সেই কুকুরের শব্দ আসছে, উদ্দেশ্যরে ছোটে নিচের উপরে পৌঁছয়। ততক্ষণে কিন্তু না, যত এগিয়ে যাচ্ছে দেখছে ওই গর্তের ভেতর থেকে একটা কেউ লাল কিছু দিয়ে নাড়াচ্ছে, তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। খুব দ্রুত সেই লাল কাপড়ের দিকে এগিয়ে গিয়ে সে উচ্চতম অংশে এগিয়ে আসে। সেখানে আসার পর দেখে না, লাল কাপড় আর দেখতে পাচ্ছে না, আর কুকুরও কিছু বলছে না। সমস্ত গিরিশিরা তন্ন তন্ন করে 1 থেকে 1.5 ঘন্টা খুঁজে কোথায় কোনো চিহ্ন না দেখতে পেরে যখন নিচে নামতে যাবে, সেই সময় সে আরেকবার ভেড়াওয়ালার উদ্দেশ্যে শীষ দেয়। সঙ্গে সঙ্গে কুকুরগুলো আবার ঝাঁঝা করে ওঠে, তবে এবারের ডাক অন্য। সে বলছে এ ডাক যখন বাইরের কোনো শত্রু আমার ভেড়াকে আক্রমণ করে, তাই তার মানে ওই কুকুরগুলো ওই কাউকে দেখেছে, ও নিশ্চয়ই ছেড়ে কামড়ে ফেলবে, তাকে অসুস্থ করতে হবে। আর দেরি না করে এই খাড়া পথে দ্রুত নদীর কর্ষের দিকে ছুটতে থাকে। প্রায় 20 মিনিটে নিচে নেমে সে দেখে যে সেই তীরে পড়ে আছে এক অসুস্থ অভিযাত্রী। তার পিঠে তখন রুকস্যাক, হাতে আইস্যাক ধরা, কোনো জ্ঞান নেই। তার শ্যাকের গা থেকে জলের বোতল বার করে 2-4 ফুটা সে দেয়, দিতে সে অসুস্থ লোক জ্ঞান পায়। সে তাকে চাগিয়ে তোলে, কিছু বলতে যায় কিন্তু সেও তাকে বলতে যায় না। চাগিয়ে তুলে আনে তার ডেরায় এসে খাইয়ে সুস্থ করে তাকে রাত্রিবেলায় তার মুখ থেকে যে গল্প শুনেছিল সেটা সে আমাদেরকে ব্যক্ত করে। 13 তারিখ স্নেহাশিসকে সামনে আমরা যখন মোহনকে নিচে পাঠাই, সে অনুতাপ করেছিল যে আমাকে তোমরা নিয়ে যাও, কিন্তু আমি তাকে নামতে দিইনি। ভারাক্রান্ত মনে পরে সারাদিন তুষার সরিয়ে সে কাটিয়েছে। মন কিন্তু তার পড়েছিল সেই স্নেহাশিসের দিকে। পরের দিন তুষারপাত কমেছে, তখন নামার তোড়জোড় করছে, নানা রকম নিয়ম বলছে সমস্ত মাল পলিথিনে বাঁধবে, বেঁধে সে টেনে নেবে। অনেক দেরি, তারা তর সইছে না, কিন্তু সে তো একলা যেতে পারবে না, আমি বকাবকি করবো, সেই ভয়ে কিছুক্ষণ অপেক্ষা করল। তারপরে যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এক উত্তরকাশীর লোক, সে বীর সিংকে নিয়ে সে দ্রুত আমাদের ছেড়ে চলে যায় স্নেহাশিসের টানে। এই পাথরের কাছে এসে প্রকৃতির ডাকে সে পায়খানা করতে যায়। বীর সিংকে বলে তুমি এখানে বসো, আমি আসছি। পায়খানা করে এসে স্নেহাশিস তাকে আর দেখতে পায়নি। ওপরের দিকে চেয়ে দেখে না, তপন দ্বারাও কেউ নেই। তাহলে বীর সিংকে নিচে নেমে গেছে, আর তপন দা আসতে তো অনেক দেরি হয়। ও কিন্তু এই পথ ধরে এগিয়ে চললো স্নেহাশিসের টানে। খানিকক্ষণ যাওয়ার পর সে ওই জলধারা পেল, যে জলধারার কাছে সে থেমে গেল। যে পথ আমি কি করে অতিক্রম করব? বীর সিং গেছে, সে পাহাড়ের লোক, পাথর বাইতে পারে, আমি তো পাথর বাইতে পারবো না। পিছন ফিরে পর্যবেক্ষণ করেছে, না তপন দ্বারাও তো এখনো আছে। আর দেরি সে করতে চায় না। সে পায়ের জুতো প্যান্ট খুলে
কোমর জলে নামে, বরফ কলা জল পা যন্ত্রণা করছে, কোনো মতে টপকে উঠে আসে সেই তুষারমুক্ত অঞ্চল। এখানে জুতো প্যান্ট শুকিয়ে দিয়ে সে ঘোরাঘুরি করতে থাকে, দেখতে থাকে এই রাস্তার দিকে। এই গলি দিয়ে বিস্তীর্ণ সেই রূপা গ্লেশিয়ার দেখা যাচ্ছে না কোথাও। তখন তাদের কোনো চিন্তা নেই, বিচ্ছিন্নকেও নেই। কি করবে সে? তখন তাদের আসতে দেরি হবে, নিশ্চয়ই তারা এখানে থামবে না, এখান ছেড়ে নিচে যাবে। আর সে এগোতে শুরু করলো যে আমরা একটু এগিয়ে যাই, গিয়ে অপেক্ষা করি, দেখি কি ঘটে। এভাবেই স্নেহাশিস সেই প্রান্ত ছেড়ে একলা উঠে আসে নদীর ধার ধরে এগোয়। সম্পূর্ণ নদীর ধার ধরে যাচ্ছে, কারণ নদীকে সে কাজ ছাড়া করছে না। তার কাছে একটা জ্ঞান খেয়াল আছে, তখন তা বলেছে তুমি সবসময় নদীর উৎসমুখে যাবে, হারিয়ে গেলে। হঠাৎ ওপর থেকে একটা বিস্কুটের র্যাপার উড়ে আসে, উড়িয়ে নিয়ে দেখলো যে সেটা পার্লেজির প্যাকেট। আমাদের দলে তো পার্লেজি ছিল না, নিশ্চয়ই ওপরে কেউ আছে যারা পার্লেজি ইউজ করছে। তখনই নদী ছেড়ে উঠে আসে গিরিশিলার উপর, স্তম্ভিত। এর উপরে তৈরি করা পথ। তাহলে এতক্ষণ সে কোথা দিয়ে যাচ্ছিল? সে কিন্তু সেই পথে এগিয়ে গিয়েছিল। খানিক এগিয়ে যাওয়ার পর সে স্তম্ভিত হয়ে চিন্তিত হয়ে পড়ল, আমি কোথায় প্রবেশ করছি? নদী ছেড়ে যাওয়া মানে অন্য কোনো দেশে চলে যাব। আবার সে নামতে শুরু করে, দূরে দেখতে পায় সেই বড় ওভারহ্যাং ছুটে চলে। এখানে যদি মোহনের কোনো চিহ্ন দেখতে পায়, বিশাল বড় সেই গুম্পা যেটা আপনারা দেখেছেন, সেটাই স্নেহাশিস পর্যবেক্ষণ করে। এখানে কোনো মোহনের বা কোনো লোকের চিহ্ন খুঁজে পায়নি। অনেক ভেতরে ঢুকে গিয়েছিল, সে আবার ফেরত আসে। ফেরার পথে নামার সময় দেখতে পায় সেই মন্দির চড়তেন মন্দির রূপী। স্নেহাশিস আশা করলো এখানে দলের লোকবল বা স্থানীয় কোনো লোককে দেখতে পাবে, সম্পূর্ণ ব্যর্থ। এটি একটি চড়তেন। তারপরে সে দ্রুত নেমে যায় নদীর গর্জে। এখনো পর্যন্ত কিন্তু সে কোথাও রাত্রি কাটায়নি। আমরা যে পথ দুদিনে অতিক্রম করেছি স্নেহাশিস, সেই পথ একদিনে আসছে। সেখান থেকে উঠে আসে এক ঘন জঙ্গল, দিনের আলো কমে আসছে। সে কিন্তু মনে ভয় পাচ্ছে, যেবার আমি কোথায় যাব। চিন্তা করলো আর যাব না, এখানেই থেকে যাব। কিভাবে? খাবার নেই, তারপরেই থাকবো কোথায়? রাত্রে বন্য পশুরার থেকে বাঁচার জন্য আগুন জ্বালাবো, দেশলাই কোথায়? হঠাৎ মনে পড়লো তখন তো প্রত্যেকের ব্যাগে একটা করে দেশলাইয়ের প্যাকেট দিয়েছিল। সেই প্যাকেট বার করে অন্ধকারে টর্চ জেলে সে ডাল ভেঙে আনে, আগুন জ্বালায়। স্লিপিং ব্যাগে ঠান্ডা যাচ্ছে না, নিজে পলিথিনের মধ্যে ঢুকে দড়ি দিয়ে জড়ায়। কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। হঠাৎ খেয়াল হলো তার সামনে দুটো লাল চোখ জ্বলছে, তার মাঝে হিংস্র দাঁত, রক্ত লেগে আছে। সে আমাকে ছিন্ন ভিন্ন করে খাচ্ছে, চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও। শুনতে পাই মোহন এসে হাজির। তুই ভুল দেখছিস, উঠে দেখ, স্বপ্ন দেখছিলিস। আর তো খানিকক্ষণ, 1 ঘন্টার মাত্র পথ, তুই আমার কাছে পৌঁছে যাবি। আমার ঘুম ভেঙে যায়। আমি উঠতে গিয়ে দেখলাম উঠতে পারছি না, আমার গায়ে দড়ি জড়ানো। পরে দেখলাম না, স্লিপিং ব্যাগের মধ্যে পলিথিনে বাঁধা। স্লিপিং ব্যাগ পলিথিন খুলে বাইরে এসে দেখি গত রাতের যে কাপড় জেলেছিলাম, সেই কাঠটি এখনো দুটি লাল অংশে জ্বলছে এবং অন্ধকারের মধ্যে সেটাই জ্বলছে। কিন্তু মোহন কোথায়? মোহন তো নেই, যে আমাকে বলল একদিনের পথ। আর মোহনকে আমি দেখলাম কি করে? এক অজানা আশঙ্কায় স্নেহাশিস কম্পিত হয়ে পড়ল। তবে কি মোহন আর বেঁচে নেই? আস্তে আস্তে দিনের আলো ফুটে, সে কিন্তু সেখান থেকে মালপত্র নিয়ে নদীর গর্জে নেমে এসেছিল। সেই নেমে আসার সময় সে একটি পাইনের জঙ্গল পেয়েছিল। সেই পাইনের জঙ্গলের বড় প্রান্তর, যে প্রান্তরে ছিল ভেড়াওয়ালাদের ঝুপড়ি। সেই ঝুপড়িতে কেউ লোক নেই, কেউ কোথাও নেই। সে কিন্তু কেয়ার্ন তৈরি করতে যাচ্ছিল।
কিভাবে তৈরি করেছিল, সঙ্গে একটি পাথরে সেই তার বাংলায় নাম লেখা সন্ন্যাসী লিখে দিয়ে গিয়েছিল সে বেঁচে থাকার নিদর্শন, যেটা আমরা পরে দেখেছিলাম। এই লিখে সে কিন্তু সেই প্রান্তরের শেষ মাথায় আসে। অলরেডি এখানে একটি কাজ পড়েছিল। এই কাজ দিয়ে যখন সামনে গিরিশিরা দিয়ে দেখি, ধুধু করছে উচ্চ গিরিশিরা, তার মাথায় লাল পতাকা। লাল পতাকা যখন লোক আছে, অতএব অতিক্রম করে সেই গিরিশিরা ধরে ওপরে ওঠে। কিন্তু উপরে ওঠার পর তার মনে পড়ে এ পথে তৈরি পথ, আমরা ভুল পথে যাচ্ছি। এই মুহূর্তে আমি একটি নালা ক্রস করেছি বাঁদিকে, সামনে দেখতে পাচ্ছি আরেকটি নালা, যাবো কোন দিকে? অতএব আমাকে নদীর তীরেই পৌঁছতে হবে। সেই নদীর তীরে স্নেহাশিস পৌঁছে যায়, কখনো নদীতে পা ভিজিয়ে, কখনো নদীর ধার ধরে, কখনো নদীকে অতিক্রম করে। সেদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত 10-12 বার নদীকে অতিক্রম করতে পরিশ্রান্ত স্নেহাশিস এক সময় এই নদীর তীরেই ঘুমিয়ে পড়ে। ঘুম যখন ভাঙে, তার কানে আসে একটি ঘণ্টার ধ্বনি। সে স্মরণ করে এটি ভেড়ার গলার ধ্বনি। ধরপকড় উঠে উপরের দিকে চেয়ে দেখে সত্যি একদল ভেড়া তার আশপাশে ঘুরছে। মনে পড়ে নিশ্চয়ই এর মালিক আশপাশে কোথাও আছে। তখনই তার গায়ের জ্যাকেট খুলে সে নাড়াতে থাকে। দূরে কুকুরের সমান চিৎকার। এভাবে 10-15 মিনিট উড়িয়েও যখন সে কোনো শব্দ না পায়, আবার নেমে আসে। সঙ্গে থাকা 2টো বিস্কুট আর জল খেয়ে সে আবার ঘুমিয়ে বা অজ্ঞান হয়ে পড়েছিল। পরে আর কোনো জ্ঞান নেই। যখন জ্ঞান হলো, দেখলো যে তার সামনে সেই দাঁড়িয়ে দেবদূতরূপী শের সিং বা শেরু। শেরু ওকে তুলে আনলো, সুস্থ করলো, নিচে পাঠালো। এর মাঝে আমাদেরকে ডেকে এনে ভুরিভোজ করল। মনিরাম অভিযানে এই শেরুই আমার 2টি অব্যর্থ মৃত্যুর হাত থেকে 2 সাথীকে বাঁচায়। তাকে কৃতজ্ঞতা জানিয়ে একটি পলিথিন দিয়ে সে এর উপর চাপিয়ে দিতে পারে। তারপরে তার দেখানো পথে নেমে যায় সেই মণিসূর থাজ হয়ে রূপার পথে যখন এগিয়ে যাচ্ছি, পাশ থেকে মান্নালি ঋষি আমার কাছে এক অতি সুন্দর রূপকথা আরম্ভ করলো। বললো, সাহেব, এই শের সিং বা শেরু আসলে নেপালি, আর গ্রামে যে থেম্বাভাবি আমাদের সাহায্য করেছে সে কিন্তু কিন্নরী। এই শেরুর বিবাহিত স্ত্রী নয়, তোসিং পাটনা। ফিরে গেলাম কিন্নরের অতীত ইতিহাস, যেখানে শীতে বন্দি থাকা অবস্থায় তন্নি অবিবাহিত কিন্নরীরা তোসিং বলে একটি রিচুয়াল অনুষ্ঠান পালন করত। পক্ষকাল ব্যাপী এই অনুষ্ঠানে সেই মেয়েরা দল বেঁধে গান করতে করতে গ্রাম ঘুরত, সেখান থেকে পছন্দ মতো পুরুষ জীবন সঙ্গীকে চয়েস করে আনত। একটি কমিউনিটি হল আগে থেকে স্থির করা থাকতো, যেখানে অনেকে থাকতে পারবে। সেখানে 15 দিন ধরে গান বাজনা পান ভোজের মধ্যে দিয়ে তারা জীবন উপভোগ করত। কিন্তু ঘুণাক্ষরেও সেখানে কোনো যৌন সম্বন্ধ স্থাপিত হতো না। সেখানে প্রবেশ অধিকার শুধু কিন্নরীদের। আর শেরু 2005 আমি যখন অভিযান করেছি, তার 15 বছর আগে, যখন সে 18 বছর কৃষক নেপাল থেকে এসেছিল আপেল খেতে কাজ করার জন্য, সেই সুঠামদের সুস্বাস্থ্যের অধিকারী, বাজাতে পারত মাদল বা নাল, স্বভাবিতই ওই তোসিং অনুষ্ঠানে তার ডাক পড়েছিল। সে তোসিং অনুষ্ঠানে বাজনা বাজাতো। 1-2 বছর 2-3 পর একদিন এক তোসিং পক্ষ শুরুর মুখে সকালবেলায় এক অকল্পনীয় ঘটনা ঘটল। শেরু তার মালিকের দেয়া ছোট্ট ঘরে
বাইরে তোষিং গান শুনতে থাকলো। দরজা খুলে দেখে একদল কিন্নরি, গ্রামের মেয়েরা সবাই মিলে এসছে। তার মাঝে থেম্বা, হাতে একটি চাম্পক ফুল। এর অর্থ সে জানে। সেই থেম্বা তাকে চম্পক ফুল এগিয়ে দেয়, বলে এসো আমাকে বাহু পাশে আবদ্ধ করে, বলে এই তোষী অনুষ্ঠানে তুমি আমার পার্টনার। মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ে শেরু। সে বিদেশি, সে নেপালি, তাকে গ্রাম ছাড়া হতে হবে, তাকে শাস্তি নিতে হবে। তার উপার্জনের অর্ধেক অংশ শাস্তি স্বরূপ থেম্বাকে দিতে হবে। এসব কথা সে থেম্বাকে বলে তাকে বিরত করলো, তাকে যাতে তোষী অনুষ্ঠানে যেতে না হয়। দুঃখজনক ভাবে থেম্বার চোখ থেকে যে অশ্রু বেরিয়ে এসেছিল, তাতে শেরু দেখেছিল থেম্বা বলছে যে এমন অভাগী সে, সামান্য কয়েকদিনের তোষী পার্টনার হওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করছে একটা পুরুষ। অবশেষে না পেরে শেরু হাত বাড়িয়ে দেয়, হয়ে যায় তোষী পার্টনার। বছর দুয়েকের মধ্যে দুটি তোষী অংশগ্রহণ করার পর এ খবর চলে যায় গ্রামের মোড়লদের কাছে। তারা শাস্তি বিধান করে উপার্জনের অর্ধেক অংশ ছেড়ে দিতে হবে এই থেম্বাকে। থেম্বা তাদেরকে বলে না, শেরুর কোনো অপরাধ নেই, সে নিষ্পাপ, তাদের তোষী অনুসারে কোনো অন্যায় কিছু ঘটেনি, না, শাস্তি তাকে নিতেই হবে। অতএব শেরু তার আপেল বাগানের কাজ ছেড়ে দিল। বেশি উপার্জনের জন্যে সে বদ্যি জীবন বেছে নিল। এপ্রিলে ভেড়ার পাল নিয়ে গিয়ে 9 মাস পর তার বাড়ি ফিরে যখন রূপাগ্রামে আসছে, উপার্জনের অর্ধেক অংশ সেই থেম্বাকে দেওয়ার জন্য বাড়িতে যায়। বাড়ির দরজায় থেম্বা দাঁড়িয়ে, হাতে একটা টুকরি। সেই শেরুর টাকা গ্রহণ করে সঙ্গে বাড়িয়ে দেয় টুকরি। পিছনে তার মা। ওই টুকরিতে ভর্তি ছিল শেরুর নেপালের বাড়ির জন্যে, তার স্ত্রী, পুত্র, মা বাবার জন্যে পোশাক পরিচ্ছদ, খাদ্যপূর্ণ। যে টাকা সে থেম্বার হাতে দিয়েছিল তার থেকে অনেক বেশি মূল্য। এভাবেই এক নিষ্পাপ তোষী অনুষ্ঠান আজও বয়ে নিয়ে আসছে, অন্তত 5 পর্যন্ত এই থেম্বা আর শেরু। রূপাগ্রামে এসে একটি আনকনভেনশনাল পথে টেকের অভিজ্ঞতার সঙ্গে দুটি প্রায় মৃত্যু পথযাত্রী অ্যাক্সিডেন্টে সদস্যরা কিভাবে ফেরত এলো, তাকে কিভাবে রেস্কিউ করলো, এই জ্ঞান অর্জন সঙ্গে ফসিল প্রায় তোষিংয়ের একটি জ্যান্ত অভিজ্ঞতা, লিভিং ফসিল অফ তোষিং রিচুয়াল আমাকে সমৃদ্ধ করলো। আমরা সেই রূপাগ্রামের গেট অতিক্রম করে পৌঁছেছিলাম গ্রামে। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, অরিজিনালি থেম্বাবাবির ছবি এটা নাই, কারণ আমি থেম্বাবাবিকে দেখেছিলাম, এখানে দাঁড়িয়েছিল আমাদের অভ্যর্থনা করতে, কিন্তু আমাদের গ্রুপের সাহস হয়নি তার ফটো তুলব। এত এক মহান ব্যক্তি। এই থেম্বাই আমাদের জন্য গ্রামের পিডব্লিউ রেস্ট হাউস ঠিক করে দিয়েছিল। সেখানে আমাদের 2 সাথী দলবল ছিল, সেখানেই আমরা মিলিত হই। পরের দিন সমস্ত দল নিয়ে থেম্বা শেরুর সঙ্গে রূপাগ্রামকে ধন্যবাদ জানিয়ে আমরা ফিরে আসি সেই মানালির পথে। এর সঙ্গে ধন্যবাদ জানাই যারা আমার এই অনুষ্ঠান দেখছে। ছবিটা দেখতে হবে কেমন হয়েছে।